নমস্কার বন্ধুরা, নিশিডাক গল্পের আড্ডায় আমি জয়দীপ আরও একবার তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমাদের গল্পের আড্ডার যারা নিয়মিত সদস্য, ডিটেকটিভ অনিরুদ্ধর সঙ্গে তারা ইতিমধ্যেই পরিচিত। চলে এসেছি এই সিরিজেরই নতুন আরেকটি গল্প নিয়ে। সঙ্গে থাকছে আজকে আবার কুইজের প্রশ্ন। আজকের প্রশ্ন, ডিটেকটিভ অনিরুদ্ধ ফুলদানির মধ্যে কী রেখে দিয়েছিল? ভালো করে শুনবে। ডিটেকটিভ অনিরুদ্ধ ফুলদানির মধ্যে কী রেখে দিয়েছিল? সঠিক উত্তর কমেন্ট করে জানাবে। তো চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের গল্পের আড্ডা। সুলেখিকা মৌমিতাদের কলমে ডিটেকটিভ অনিরুদ্ধ সিরিজের আজকের গল্প, নীলাভ গোলাপ রহস্য। শ্রী, তুমি কখন এলে? তা বলি, এই বাড়িতে কে কখন আসছে কে কখন যাচ্ছে সেটা তো বাড়িতে থাকলে টের পাবে বৌদি। তা এত সকালে তোমার কোথায় যাওয়া হয়েছিল একটু শুনি। আমি বাড়িতে থাকি না, এই অপবাদটা বোধহয় আমার সাথে ঠিকঠাক যায় না। আর যদি একদিনের জন্য কোথাও গিয়েও থাকি, তবে সেই কৈফিয়ত নিশ্চয়ই আমি তোমার কাছে দেব না। জাগে, সকাল সকাল আমি কোনো ঝামেলা করতে চাই না। তোমার কি লাগবে বলে দাও, আমি রান্না করে দিচ্ছি। ও মা, কেন? তোমার সাহায্য নিতে হবে কেন? এটা আমার বাপের বাড়ি, এখানে কোথায় কি আছে সেগুলো আমার খুব ভালো করেই জানা আছে বৌদি। তাই আমি নিজের কাজটা না নিজেই করে নিতে পারবো। সবসময় কথা এভাবে ঘুরিয়ে ধরা কি তোমার বদভ্যেস হয়ে গিয়েছে? দেখো, চাইলে তুমি তোমার রান্না করতেই পারো, কিন্তু যেখানে আমি উপস্থিত আছি সেখানে তোমার নিজের হাতে হাত পুড়িয়ে রান্না করাটা খুব একটা শোভনীয় দেখায় না। তোমার মানতে সমস্যা হলেও এটা তো সত্যি, তুমি এখন এই বাড়ির অতিথি। অথচ কি অদ্ভুত ভাগ্য দেখো, অতিথি হবার পরেও আমাকে শ্বশুর বাড়ি ছেড়ে এই বাড়িতে এসে শুধুমাত্র আমার দাদার রান্নাটা করে দিয়ে যেতে হচ্ছে। হায় ভগবান! মানে আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না। তোমাকে সপ্তর্ষি এখানে ডেকে এনেছে? হ্যাঁ, দাদা তো তোমাকে ভয় পাচ্ছে, তাই আজ থেকে ওর খাবারটা আমাকেই এই বাড়িতে এসে রেঁধে রাখতে হবে। ইদানিং তুমি তো আবার বাড়িতে সকলকে যেভাবে শাসিয়ে রাখতে শুরু করেছো, তাতে কোন দিন না তুমি আবার আমার দাদার খাবারে বিষ মিশিয়ে কি না কি ক্ষতি করে দেবে, তার তো কোনো ভরসা নেই বৌদি। তাই তাহলে এত ভয় না পেয়ে আমার কথা মতো চললেই তো পারো। একদম মুখ সামলে কথা বলবে বলে দিলাম। আমার মা যে তোমার মধ্যে এমন কোন গুণ দেখে তোমাকে পছন্দ করেছিলেন তা স্বয়ং ভগবানও বোধহয় জানেন না। আসলে তুমি গরিব ঘরের মেয়ে ছিলে কি না, তাই বলে উনি সেই সময় দয়া করেছিলেন। মা যদি জানতেন তোমার পেটে পেটে এত বদ মতলব জমে রয়েছে, তাহলে কখনোই তুমি এত বছর এই বাড়িতে টিকতে পারতে না। শোনো, আমি এই বাড়ির কাউকেই আর ভয় পাই না। তা তো বটেই, এমন বড় রাজপ্রাসাদে এসে সব আটঘাট তো ভালোই বুঝে গেছো, তাই এখন ভয় নয় ভনিতা করতে শিখে গেছো। আবার কি, তুমি বোধহয় বিয়ে হবার পরও নিজের বাপের বাড়ি থেকে মনটা এখনো সরিয়ে নিতে পারোনি বলে ওই বাড়ি থেকে কাউকে আপনও করতে পারোনি, তাই না? শুনেছি আমাদের জামাই বাবাজির নাকি রাত বিরেতে বাইরে থাকার নেশা লেগেছে। নিজের সংসারে অসুখী হয়ে রয়েছে বলে কি বৌদির সংসারটাও ভাঙতে এসেছো? যদি সেটা করতে পারতাম তাহলে তো অনেক আগেই তোমাকে এই বাড়ি থেকে দূর করে দিতাম বৌদি। এ কি, তোমরা দুজন এখানে? তুমি তোমার বোনকে এই বাড়িতে ডেকে এনেছো কেন? শ্রী, তুই কি বাড়িতে আসার পর একবারও বাবার ঘরে গিয়েছিস? না, বাবা ঘুমাচ্ছিলেন তাই আর বিরক্ত করিনি। আমাদের যে সর্বনাশ আবার হয়ে গেছে। ওই ঘর থেকে বেরোবার সময় দেখে এলাম বাবার বাঁ হাতের বুড়ো আঙুলের টিপ ছাপের কালি লেগে রয়েছে। বৌদি, শেষমেশ তোমার এই নোংরা কাজটা করতেও বিবেকে একটু বাঁধলো না? কি গো তুমি! খবরদার, আমার দিকে আঙুল তোলার আগে না নিজেদের মুখগুলো একবার ভালো করে তাকিয়ে দেখো। আমি বাড়িতেই ছিলাম না, তাহলে আমি এগুলো কখন করব? সকালে কাউকে কিছু না বলে তুমি কোথায় বেরিয়েছিলে? সেটা আমি এখন বলতে পারবো না। বলতে তোমাকে হবেই, নয়তো আমরা তোমাকে পুলিশে দেব।
চেষ্টা করেই দেখো, যদি 1 সপ্তাহের মধ্যে ভাই বোন এই বাড়ি থেকে সমূলে উৎখাত হতে চাও, তাহলে তার পূর্বে যা ইচ্ছা তাই করে নিতে পারো। কিন্তু যদি এই বাড়িতে থেকে সুখে শান্তিতে সংসার করতে হয়, তাহলে আমার কথা মেনে চলতেই হবে। আমি আর তোমার সাথে থাকতে পারছি না, আমার মুক্তি চাই। এখন তো আর সেটা সম্ভব নয়। যাগে, আমি নিজের ঘরে যাচ্ছি, সুষমার কলেজ যাওয়ার সময় হয়ে এসেছে। যাই, ওর ব্যাগটা একটু গুছিয়ে দিয়ে আসি। দাঁড়াও বৌদি, এই বাড়ির মেয়ে হিসেবে বাড়ির একটা ভাগ কিন্তু আমারও প্রাপ্য। সেটা তোমার বাবাকে গিয়ে বলো, দলিল তো আর আমার হাতে নেই। আমি গত পরশুদিন গভীর রাতের দিকে তোমাকে খুব সন্তর্পণে বিছানা থেকে উঠে গিয়ে পা টিপে টিপে ঘর থেকে বেরিয়ে যেতে দেখেছি। সত্যি করে বলো তো, এই দলিল চুরির কাজটা সেই দিনই সেরে রাখুনি তো? এই কথাগুলো তুই আমাকে আগে জানাসনি কেন? কারণ স্বামী স্ত্রীর মধ্যেকার সমস্ত ঘটনা তোমার না জানলেও চলবে। বৌদি, আমি কিন্তু এর শেষ দেখে ছাড়বো, এই আমি বলে দিলাম। শোনো, তুমি আগে গঙ্গোপাধ্যায় কোম্পানি লিমিটেডের ব্যাপারটা একটু ভালো করে খতিয়ে দেখো, কারণ এর থেকে বেশি দেরি হলে চিরজীবনের মতো বাপের বাড়িতে এসেই থাকতে হবে। তুমি কি করে জানলে? তোর বৌদি কি বলছে এসব? এগুলো কিসের আলোচনা হচ্ছে? আমার জীবনটা তোমরা সকলে মিলে এভাবে নরক করে দিও না। আমি তো তোমাদের কোনো ক্ষতি করিনি। হ্যাঁ, নিজে এসে যেমন কোনো ক্ষতি করনি, তেমন আমার ক্ষতি দেখেও তো কখনো প্রতিবাদ করনি। কি ভেবেছিলে বলো তো, আমি চিরকাল এই বাড়িতে পড়ে পড়ে তোমার দাদার হাতে মার খাবো? শোনো, ঘুরে দাঁড়াবার সাহসটা না আমিও রাখি, কিন্তু তোমাদের ভালো হওয়ার জন্য সুযোগ দিয়েছিলাম। পরে দেখলাম তোমরা এসবের যোগ্যই না। তোমার সাথে যে আমার স্বামীর যোগাযোগ আছে, এই কথাটা তো কখনো বলনি আমায়। মোক্ষম সময়ের জন্য অপেক্ষা করছিলাম। এই মেয়ে, আমার দিকে তাকাও। আমার বোনের সংসারে গিয়ে তুমি কি করছো? আমার লাগছে কিন্তু, হাতটা ছাড়ো, সরো। আমাকে কেউ ছোবে না, কেউ ছোবে না আমাকে। দাদা, আমি আসছি। তুই আবার কোথায় যাচ্ছিস? আমায় কিছু উত্তর খুঁজতে হবে, তবে আজ এই মুহূর্তে আমাদের তিনজনের মধ্যে যে যে কথাবার্তাগুলো হলো তা যেন বাইরে না যাক। একদিকে আমার বাপের বাড়ির সম্মান, অন্যদিকে আমার স্বামীর। আমি কোনোটাই অবহেলা করতে পারবো না। তোমার স্বামীও শোভাবাজারের ঠিকানা ভুলে থাকতে পারবেন না। শোভাবাজারের ঠিকানা মানে? এসব কথা তুমি জানলে কি করে? শ্রী, বিদ্যুতের চরিত্রে কোনো দাগ আছে নাকি? কোন কথা জানা উচিত হয়নি বলো তো? আর এই জায়গার নাম শুনে তুমি এত ঘামছো কেন? তুমিও কাউকে চেনো নাকি? না, তোমার মতন আমার দাদার পচা শামুকে পা কাটার তো অভ্যেস নেই। কি দাদা, ঠিক বললাম তো? সত্যিই তো তুই কিছু জানিস না, তাই তো? দিনটা ছিল শুক্রবার। আমি অফিসে নিজের টেবিলে বসে কাজকর্ম করছি। ঠিক এমন সময় একজন এসে আমাকে খবর দিলেন যে আমার সাথে নাকি কেউ একজন দেখা করতে এসেছেন। সাধারণত আমার চেনা জানা কেউ আমার খোঁজখবর নিতে হলে অথবা কোনো বিশেষ দরকারে আমার সাথে যোগাযোগ করার প্রয়োজন হলে আমার ঠিকানাতে গিয়েই সেটা করে থাকেন। কিন্তু হঠাৎ করে অফিসে চলে আসাটায় কেমন যেন একটু সন্দেহ হলো, তাই জিজ্ঞাসা করলাম, কে এসেছেন? নামধাম কিছু বললেন? না, হ্যাঁ, সেসব তো কিছুই বললেন না, শুধু বললেন আপনাকে বড্ড প্রয়োজন, তাই যেন একটু ডেকে দেওয়া হয়। আচ্ছা, ঠিক আছে, ওনাকে বাইরেই বসতে বলুন, আমি যাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। সম্মতি জানিয়ে আমার সহকর্মী বাইরের দিকেই চলেই যাচ্ছিলেন। ঠিক এমন সময় একজন ভদ্র মহিলা চেঁচামেচি করতে করতে ভিতরে প্রবেশ করলেন। ওনাকে দেখে আমার সহকর্মী রেগে গিয়ে বললেন, এ কি, আপনি এইভাবে কাউকে কিছু না বলে ভিতরে ঢুকে এলেন যে? আপনাকে তো বাইরে বসার জন্য বলা হয়েছিল। ভদ্রমহিলার পিছু পিছু আমাদের অফিসের দারোয়ান ছুটে এসে বলল, দেখুন না স্যার, ওনাকে বারবার বারণ করলাম, তা সত্ত্বেও আমাকে ধাক্কা দিয়ে জোর করে ভেতরে ঢুকে পড়লেন। খালি বলছেন যে যে কথা বলতে এসেছেন তাতে দেরি হলে নাকি বিপদ ঘটে যাবে। হ্যাঁ, ঠিক কথাই তো বলছি। আচ্ছা, আপনাদের মধ্যে থেকে অনিমেষ বলে যিনি আছেন, ওনাকে একটু ডেকে দিন তো। আপনার ওনাকে কিসের প্রয়োজন? সেটা আমি ওনাকেই বলবো, আপনাকে নয়। উনি অনিমেষ বাবু। ও আচ্ছা, দুঃখিত। অনিমেষ বাবু, আপনার সাথে একটা গুরুতর কেস নিয়ে
আমি কথা বলতে এসেছি। এখানে এসব বলতে এসেছেন? তাছাড়া আপনি জানলেন কি করে যে আমি এখানে কাজ করি? আপনার নাম তো এই শহরে অনেকেই শুনেছেন। তাছাড়া আপনি যে পত্রিকার হয়ে লেখালেখি করেন, সেই পত্রিকাটা আমাদের বাড়িতে সপ্তাহে প্রায়শই কম বেশি নেওয়া হয়। তবে আপনার ঠিকানাটা আমি জানতাম না। আপনার অফিসের থেকে খানিকটা দূরে আমার এক বান্ধবীর বাড়ি আছে। ওই আমাকে জানিয়েছিল যে এই অফিসের বাইরে আপনাকে কয়েকদিন নাকি ঘোরাঘুরি করতে দেখেছে। ওর কথা শুনেই আমি আজকে এখানে এসেছি। ঠিক আছে, আপনাকে আমি আমার বাড়ির ঠিকানাটা দিয়ে দিচ্ছি। আপনি ওখানে গিয়ে আমার সাথে কথা বলে নেবেন। কিন্তু অফিসে বসে আমি এই সমস্ত আলোচনা করি না। তাছাড়া আমি তো ডিটেকটিভ নই, আমাকে বড়জোর ডিটেকটিভের সহকারী বলতে পারেন। সে আপনি যেই হয়ে থাকুন না কেন, আপনার কাছে আমি বড় বিপদে পড়ে এসেছি। দয়া করে এভাবে আমাকে ফিরিয়ে দেবেন না। আমি পরে আপনার বাড়িতে গিয়ে কথাগুলো বলে নিতে পারতাম, কিন্তু এটুকু সময়ের মধ্যে যে কোনো মানুষ খুন হয়ে যাবে না, সেই প্রতিশ্রুতি আমার কাছে নেই। খুনের প্রসঙ্গ উঠতেই আমার সামনে দাঁড়িয়ে থাকা অফিসের দারোয়ান আর আমার সহকর্মী দুজনেরই চোখ বড় বড় করে আমার দিকে তাকালো। তার মধ্যে থেকে আমার সহকর্মী হয়তো বুঝেছিলেন যে এই মুহূর্তে ঠিক কী করা উচিত, তাই উনি নিজেই তৎপর হয়ে বললেন, আপনি এখন এখানে দাঁড়িয়ে আছেন কেন? ওনারা দুজন কথা তো বলছেন, আপনি এখন আসতে পারেন, যান। আর এখানে যা কিছু শুনেছেন তা মনে রাখতে হবে না, যান। ঠিক আছে বাবু, আমি চলে যাচ্ছি। তবে দরকার পড়লে ডাক দেবেন। হ্যাঁ। দারোয়ান চলে যেতেই আমি চোখের ইশারা করে আমার সহকর্মীকে ধন্যবাদ জানালাম। এই যা বলার খুব তাড়াতাড়ি বলে নাও। এখানে অন্য কেউ চলে এলে কিন্তু কথাটা বসের কানে চলে যাবে। আমি ততক্ষণ আমার টেবিলে গিয়ে বসছি, ঠিক আছে? আপনি সামনের চেয়ারটায় বসুন। অনেক ধন্যবাদ আপনাকে। আমার নাম বন্নি তালুকদার। আমি আপাতত নিজের শ্বশুর বাড়িতেই রয়েছি, সেটা হাতিবাগান বাজারের একদম কাছেই। তবে কতদিন ওখানে থাকবো সেটা বলতে পারছি না। আমার বাপের বাড়ি বেলঘড়িয়ায়। বিয়ে হয়ে আসার পর থেকে শ্বশুর বাড়িতে অনেক লাঞ্ছিত হয়েছি। যতদিন পর্যন্ত আমার শাশুড়ি মা বেঁচে ছিলেন, ততদিন পর্যন্ত আমার স্বামী অন্ততপক্ষে আমার গায়ে হাত তুলতে ভয় পেতেন। কিন্তু শাশুড়ি মা মারা যেতেই অত্যাচার যেন আরও তীব্র রূপ ধারণ করে। আমার শ্বশুরমশাইয়ের 2 সন্তান, তার মধ্যে জ্যেষ্ঠ আর সব থেকে আদরের সন্তান হলো আমার স্বামী। ফলত ওনার কোনো দোষও উনি চোখে দেখতে পান না। তবে গতকাল সকালে আমরা টের পাই আমার শ্বশুরমশাইয়ের বাম হাতের বুড়ো আঙুলে একটা কালি লেগে রয়েছে। মনের মধ্যে সম্পত্তির ভাগবাটোয়ারা নিয়ে অনেক আগে থেকে একটা ভয় ছিল। আর সেই সঙ্গে গতকাল থেকে ওনার বাড়ির দলিলটাও খুঁজে পাওয়া যাচ্ছে না। জানেন, সকলে সন্দেহ করছে ওটা হয়তো আমি সরিয়েছি। এই অপরাধে এখন আমার স্বামীও আমাকে ত্যাগ করতে চাইছেন। কিন্তু বিশ্বাস করুন, আমি কিছু চুরি করিনি। আর যেদিন সকালে এই ঘটনাটা আবিষ্কার করি সেদিন আমি বাড়িতেই ছিলাম না। এই যুক্তিটা বাড়িতে দেখালে ওনারা বলছেন কাজটা নাকি আমি রাতে করেছি। কিন্তু বিশ্বাস করুন, আমি বড্ড ঘুম কাতুরে। আমার একবার চোখ বন্ধ হলে আশেপাশে কোথায় কি হচ্ছে আমি টের পর্যন্ত পাই না। কিন্তু আপনি সেদিন সকালে কোথায় বেরিয়েছিলেন? যেই বান্ধবীর কাছ থেকে আপনার অফিসের ঠিকানাটা পেয়েছি, ওর বাড়িতেই গিয়েছিলাম। কি কারণে গিয়েছিলেন? আমার আর আমার স্বামীর মধ্যেকার যে দূরত্ব, সেটা আজকের নয়। এবং আমার সন্দেহ ওর হয়তো বাইরে কোথাও একটা সম্পর্ক রয়েছে। এই কারণটা নিয়ে আমি আপনার কাছে আসতাম। তবে মাঝখান থেকে দলিলটা চুরি হয়ে গেল। আপনার সন্তান রয়েছে? হ্যাঁ, আছে, 2টি, একটি ছেলে আর একটি মেয়ে। আচ্ছা, আপনি কিছুক্ষণ আগে খুনের কথা বলছিলেন। কাকে খুন করা হতে পারে বলে আপনার মনে হয়? আর কেনই বা খুন করতে যাবে? আমার শ্বশুর বাড়িতে এখন আমাকে কেউই পছন্দ করে না। হয়তো রাগের বশে কেউ আমাকে খুনই করে ফেললো। তো এমন উদাহরণ আগে কখনো পেয়েছেন? হ্যাঁ, পেয়েছি। জানেন, আমার স্বামী একবার অশান্তির সময় আমাকে মেরে ফেলার জন্য তেড়ে এসেছিলেন।
তবে সেই যাত্রায় সবাই মিলে ওনাকে আটকে দেয়, তাই আমিও প্রাণে বেঁচে যাই। বিশ্বাস করুন, আমার বাপের বাড়ির অবস্থা খুবই খারাপ। দুটো বাচ্চাকে নিয়ে আমি ওই বাড়িতে গিয়ে উঠতে পারবো না। মা বাবাকে কিছু বললে ওনারা আমাকে এখানেই মানিয়ে নিয়ে থাকতে বলবেন। আমি নিজেও আমার স্বামীর ঘর করতে চাই, কিন্তু কিন্তু চেষ্টা করেও তো পারছি না। আপনার স্বামীর কোনো খারাপ নেশা রয়েছে কি? না, সেসব কিছু নেই। একেবারে আদর্শ মানুষ। উনি সারাক্ষণ পড়াশোনা নিয়েই ব্যস্ত থাকেন। একটা স্বনামধন্য কলেজে শিক্ষকতা করেন। দেখুন, সত্যি কথা বলতে গেলে কোথায় গন্ডগোল সেসব আমি বলতে পারবো না। আপনি আপনার সমস্যার কথা বললেন, আমিও শুনলাম। এবার আমি আজ বাড়ি ফিরে অনিরুদ্ধর সঙ্গে কথা বলে দেখি, ওর যদি কোনো আপত্তি না থাকে তবে এই কেসটা আমরা হাতে নেব। দেখুন, আপনারা আমার শেষ ভরসা। দয়া করে মানা করবেন না। আচ্ছা ঠিক আছে, আপনি আপাতত আপনার নাম, টেলিফোন নাম্বার, ঠিকানা আর আপনার স্বামীর নামটা এই কাগজে লিখে দিয়ে যান, ঠিক আছে? নয়তো এখনকার কাজের চাপে আবার ভুলে যেতে পারি। লিখে দিচ্ছি। এই নিন। আপনার এত মূল্যবান সময়ের মধ্যে থেকে আমাকে কিছুটা সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এবার আমি উঠলাম। নমস্কার। বন্নি দেবী প্রস্থান করতেই পুনরায় আমি কাজে মন দিই। সে সময় আমার সহকর্মী এসে পাশ থেকে একবার আস্তে করে বললেন, আজকাল লোকজনেরা অফিসে এসেও তোমার খোঁজ করতে শুরু করেছে দেখছি। কয়েকদিন বাদে আমরা পাত্তা পাবো তো? আরে না না, তেমন কোনো ব্যাপার নেই। আমি শুধুমাত্র শ্রোতা হিসেবে কাজ করলাম, বাদবাকি সিদ্ধান্ত অনিরুদ্ধ নেবে। সেদিন বাড়িতে ফিরে যখন অনিরুদ্ধকে সমস্ত কথা খুলে বলি, তখন কথাগুলো শুনতে শুনতেও মুচকি মুচকি হাসছিল। আমিও আর নিজেকে সংবরণ করতে না পেরে বললাম, এই কি ব্যাপার বলো তো? হ্যাঁ, তুমি এরকম হাসছো কেন? এখানে হাসির মতো কি কথা বলেছি আমি? না, আমার জন্য তোমাকে যে এখন অফিসেও বিপদের কাহিনী শুনতে হচ্ছে এটাই বড় আশ্চর্যের। এতক্ষণ যা শুনলে সেটা শুনে কি মনে হলো সেটা বলো না। মনে হবার মতন এখনো পর্যন্ত কিছুই বলোনি। ওনাকে জিজ্ঞাসা করেছিল ওনার কাকে সন্দেহ হয়, অথবা ওনার স্বামীর ভাই আছে নাকি বোন, অথবা ওনাদের সম্পত্তির পরিমাণ ঠিক কতখানি, সেই সম্পত্তির উপর বহিরাগত কারো নজর থাকতে পারে কিনা, ওনার শ্বশুর মশাইয়ের কোনো পুরনো শত্রু আছেন কিনা, অথবা উনি যে সন্দেহ করছেন ওনার স্বামীর বাইরে একটি সম্পর্ক রয়েছে, সেই সম্পর্ক কার সাথে হতে পারে। এই এতগুলো প্রশ্নের মধ্যে একটারও উত্তর তোমার কাছে নেই। তাহলে আমি এখন কিভাবে বলবো যে কাকে সন্দেহ করা উচিত? এগুলো তো ভেবে দেখিনি। যাক, ঠিকানার কাগজটা একবার দাও তো দেখি। এই যে নাও। খুব বেশি দূরে নয়, আবার খুব বেশি কাছেও নয়, তবে আকবরই আবার নিজের বাপের বাড়ির ঠিকানা দিতে গেলেন কেন? কোথায় দেখি, খেয়াল করিনি তো। এই তো, নিজের পরিচয়ের সবচেয়ে শেষে লিখেছেন ওনার পরিবার নিয়ে কোনো প্রশ্ন করেছিল নাকি? না, তবে উনি বলছিলেন এখন যে বাড়িতে থাকেন সেই বাড়িতে হয়তো বেশি দিন থাকতে পারবেন না, তাই তারপর নিজেই বাপের বাড়ির কথা আর কি বলতে শুরু করেছিলেন। আচ্ছা, তুমি বরং একটা কাজ করো, এই নাম্বারটা ডায়াল করো। একবার জানিয়ে দাও তো, আমরা আগামীকাল বিকেলের দিকে ওনাদের বাড়ি যাব। আচ্ছা ঠিক আছে, আমি বলে দিচ্ছি। অনিরুদ্ধর কথা মতো আমিও টেলিফোন করে ওনাদের খবরটা দিতে যাব। ঠিক এমন সময় একটা বিপত্তি ঘটল। টেলিফোনটা একটু বাজতেই ওটা ধরেছিলেন ওনার স্বামী। ফলত স্বামীর সঙ্গে কোনো রকম আলোচনা না করেই আমাদের সাথে যোগাযোগ করার জন্য উনি বেজায় চটে উঠলেন এবং মুখের উপর টেলিফোনটা কেটে দিলেন। আমাকে শাসিয়ে দিলেন রীতিমতো যে যদি আমরা ওই বাড়িতে পা রাখি তবে নাকি পরিণতি খুব খারাপ হবে। কি হয়েছে? পুরো কলেই তো সারাক্ষণ হ্যাঁ করে গেলে, আসল কথাটা বলতে পেরেছো? আরে একটা গোলমাল হয়েছে গো। এই টেলিফোনটা ওই বন্নি দেবীর স্বামী রিসিভ করেছিলেন, আর নিজের স্ত্রীর এমন ঔদ্ধত্য দেখে মারাত্মক রেগে গেছেন। আমাকে তো রীতিমতো শাসিয়ে দিলেন যে পরবর্তীতে নাকি যদি ওনাদের পরিবারের বিষয়ে মাথা ঘামানোর চেষ্টা করি তবে নাকি আমাদের পুলিশে দেবেন। বাহ, এ তো খুব ভালো কথা। এতে আমাদের খাটুনি আরও কমে যাবে। তাছাড়া এই মুহূর্তে উনি তোমাকে এইসব কথা বলে খুব ভালোই করেছেন। এরকম হাতে গোনা কয়েকটা থ্রেট না পেলে কাজে মন বসে না। কিন্তু আমার বন্নি দেবীর জন্য খুব দুশ্চিন্তা হচ্ছে, বুঝেছো? আমাদের জন্য ওনাকে ওই বাড়িতে অনেক ভোগান্তি সহ্য করতে হবে। সেটা মানসিক নাকি শারীরিক? দুটোই। ওনার স্বামী এর পূর্বেও ওনার গায়ে হাত তুলেছেন। এবার ভেবে দেখো আজকের এই ঘটনার পর কি অত্যাচার হবে। এত ভেবে লাভ নেই অনিমেষ, তৈরি হয়ে নাও, আমরা এখনই বেরোবো।
কিন্তু এখন তো 8টা বাজে। তাছাড়া তুমি তো আগে কিছু বলোনি, রান্নাবান্না হয়নি, কিছু হয়নি। বাড়িতে ফিরে রান্না করতে বসলে রাত হয়ে যাবে। এগুলো আমি হাতে হাতে করে দেবো, এখন চলো। আমাকে বগল দাবা করে অনিরুদ্ধ বন্যী দেবীর বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। প্রথমে পায়ে হেঁটে বাসস্ট্যান্ড পর্যন্ত যেতে হলো, তারপর বাসে করে হাতিবাগান বাজারে নেমে এদিক ওদিক লোকজনের কাছে জিজ্ঞাসা করে বাড়িটা খুঁজে বার করা গেল। বাড়ির সামনে দাঁড়াতেই দেখলাম সেই তল্লাটে মোটামুটি সব থেকে বড় বাড়িটা ওনাদেরই। বাড়ির বাইরে দাঁড়ালেও বোঝা যায় যে ভিতরটা পরিচারিকার পরিবেশে একেবারে জমজমাট। অনিরুদ্ধ নিজেই এগিয়ে গিয়ে কড়া নাড়তে শুরু করল। কিছুক্ষণ ডাকার পর একজন পরিচারিকা একেবারে রুক্ষ মেজাজে ছুটে এসে দরজা খুলে দিলেন। বলি হয়েছেটা কি? কোন ভদ্রবাড়ির লোক বাপু এত রাতের বেলা অন্য আরেকজনের বাড়িতে এসে দরজা ধাক্কায়? আমরা ভদ্র নাকি অভদ্র সেটা জানানোর জন্যই তো এখানে এলাম। এই যে দেখুন, এত রসের কথা বলার সময় আমাদের কাছে নেই। কি দরকার সেটা বলুন, না তো দরজা বন্ধ করে দিয়ে চইলে যাই। বাড়িতে কে কে থাকেন? কয়েকটা বাবা, বড় বাবু, বড় বৌদি, ওনাদের ছেলে মেয়ে, আর আমরা কয়েকজন কাজের লোক থাকি। কিন্তু কেন? শুনেছিলাম আপনাদের কর্তাবাবুর 2 সন্তান, তাহলে আরেকজন কোথায়? বিয়ে হয়ে গেছে, অনেক বড় লোক শহুর ঘর। কিন্তু এত কথা জেনে আপনাদের কি কাজ? বন্যী দেবীর সঙ্গে দেখা করতে এসেছি, ওনাকে একটু ডেকে দিন। ও, তার মানে আপনি সেই পেয়ারের লোক। যদি বড় বাবুর হাতে মারধর খেতে না চান তা এইখান থেকে এখনই কেটে পড়েন। আজ বড় বাবু খুব রেগে আছেন। একটু আগেই আপনাদের নিয়ে একটা তুমুল ঝগড়া হয়ে গেছে। না, আপনার কোথাও একটা ভুল হচ্ছে, আমরা তদন্তকারী। এবার ভিতরে গিয়ে ওনাকে ডেকে দিন। তদন্ত? হ্যাঁ, তার মানে তো পুলিশ। ও বড় বাবু, দেখে যাও গো, বড় বৌদি সত্যি সত্যি বাড়িতে পুলিশ এনেই ছাড়লো। ও বড় বাবু, আরে শিগগিরই নিচে নেমে এসে দেখো কি কাণ্ড। এই দেখো কারা এসেছে গো। ও কর্তা বাবা, উঠে পড়েন। আপনার বাড়ির সোনা মাছ ঘুষলো গো, আপনার বাড়ির সোনা মাছ ঘুষলো। কোথায় গেলে গো সবাই? এদিকে এসো গো, কোথায় গেলে? পরিচারিকার চিৎকার শুনে ভদ্রলোক গায়ে কোনো মতে একটা চাদর জড়িয়ে হন্তদন্ত হয়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসেন। বললেন, এ কি, আপনারা কারা? আর এইভাবে কাউকে কিছু না বলে সোজা বাড়িতে ঢুকে এসেছেন কেন? এখানে আবার কি চাই? বিশেষ কিছু নয়, কয়েকটা উত্তর জানতে এসেছি। আপনাদের সাহস তো বড় মন্দ নয়। টেলিফোনে এতবার করে সাবধান করে দেওয়ার পরেও এখানে চলে এসেছেন। শরীরে লজ্জা ঘৃণা বলতে কিচ্ছু নেই নাকি? হ্যাঁ, আমি জানি যারা এই সমস্ত তদন্তের কাজকর্ম করেন তাদের মধ্যে লজ্জাবোধটা হয়তো একটু কমই থাকে, কিন্তু সেটা তো অর্থের জন্য। আমার স্ত্রী আপনাদেরকে আমাদের বাড়িতে আসার জন্য ঠিক কত টাকা দেবেন বলেছেন একটু জানালে ভালো হয়, কারণ ওনার কিন্তু 1 পয়সাও রোজগার করবার মতো মুরদ নেই। আর আমি কিন্তু আপনাদের তদন্তের জন্য 1 কানা কুড়িও খরচা করব না, এটা জেনেই হয়তো এখানে এসেছেন, তাই তো? হাতে লক্ষ্মী এলে আমরা যেমন সেটা চেয়ে পায়ে ঠেলি না, ঠিক তেমনি অনেক সময় অর্থের জন্য নয়, সত্যের জন্যও লড়াই করতেও এগিয়ে আসি। হে, রাখুন তো ওসব বাজে বাজে কথা। আপনাদের মতন চিটিংবাজ মানুষদের খুব ভালো করেই চেনা আছে আমার। আপনিও কি নতুন করে কোনো ডিটেকটিভ ভাড়া করেছেন নাকি? আমি জীবনে এমন কোনো ভুল কাজ করিনি যে নিজেকে বাঁচানোর জন্য ডিটেকটিভ ভাড়া করতে হবে। অর্থাৎ বিবাহিত হয়েও বিবাহ বহির্ভূত একটা সম্পর্ক রাখাকে আপনি অপরাধ বলে মনে করেন না? আমি জানতাম আমার স্ত্রী আপনাদের কাছে গিয়ে ঠিক এমনই একটা কথা বলে আসবে। আসলে যে মহিলা নিজের চরিত্রে ঠিক নেই, সংসারে যার মন বসে না, সে তো আমার কাছ থেকে মুক্তি পাওয়ার জন্য এই সমস্ত আজেবাজে গল্প বানাবেই। আর আপনাদেরও বলিহারি, আপনারা মেয়ে বলে এই সমস্ত সত্যি কথা ভেবে এখানে চলে আসলেন। আপনি চাইলে আমার পাড়া প্রতিবেশীদের কাছ থেকে আমার বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে পারেন। আশা করি ওনারা আমার যে চারিত্রিক বিবরণ দেবেন তারপর আপনাদের মনে হবে না যে আমি কোনো ভুল করতে পারি বলে। এখানকার বহু বাচ্চাকে আমি বিনামূল্যে পড়াই এবং একটি সংস্থায় কিছু দুস্থ পরিবারকে আমার আয় করা অর্থ দিয়েও সাহায্য করি। আপনি এতক্ষণ পর্যন্ত আমাদের যা কিছু বললেন সেগুলো নিঃসন্দেহে খুব ভালো কাজ, কিন্তু আপনি এই কাজে সহায়তা করেন বলেই বাইরে গিয়ে কোনো সম্পর্ক রাখতে পারবেন এরকম নিয়ম কোথাও লেখা নেই। দেখুন, কিছু কাজকর্ম একা হাতে সামাল দেওয়া যায় না,
এই যেমন আমি যে সমস্ত পরিবারের পাশে থাকি সেই সমস্ত পরিবারের তথ্য নথিভুক্ত করা, কোন বাড়িতে কত টাকা পাঠাতে হবে, কোন বাচ্চাকে বই খাতা কিনে দিতে হবে, এইগুলো তো হিসেব রাখতে হয়। কিন্তু এসবের দিকে আমার স্ত্রীর কোনো মাথা ব্যথা নেই, বরং এই সমস্ত সমাজসেবামূলক কাজকর্মকেও অপব্যয় বলেই মনে করে। তাই বাধ্য হয়ে আমাকে অন্য মানুষের ওপর ভরসা করতে হয়। সেখানে কেউ যদি আমাকে কোনো দরকারে সামান্য কিছু সময়ের জন্য বাইরে ডাকে, আমাকে তো সেখানে যেতেই হবে। বন্যি এই সমস্ত বিষয়গুলোকে নিয়েই আমাকে সন্দেহ করে। এটা ওর একটা বদভ্যাস ছাড়া আর কিচ্ছু নয়। আর ওনার গায়ে হাত তোলাটা আপনার বদভ্যেস কি, তাই তো? হা, দেখুন, ঘরের লোক যদি সংসারের নিয়ম ভাঙার চেষ্টা করে তখন একটু শাসনের প্রয়োজন হয়। তাছাড়া আমি না হয় কিছু সামাজিক কাজের সাথে যুক্ত হওয়ার কারণে যখন তখন বেরিয়ে যাচ্ছি, কিন্তু ও তো কোনো কাজ করে না। এদিকে নিজের যখন ইচ্ছে হয় তখন বেরিয়ে যাচ্ছে, কেউ প্রশ্ন করলে উত্তর পর্যন্ত দিচ্ছে না। এই সমস্ত মেয়েদের শায়েস্তা করতে হলে না কিছুটা মারধর দিতেই হয়। আপনি কিছুক্ষণ আগেই আমাকে বলেছিলেন না কয়েকটা বাচ্চাকে বিনামূল্যে পড়াশোনা শেখান। দয়া করে সেগুলো আগে বন্ধ করে দিন। বন্নি দেবীর মুখে শুনেছিলাম আপনি একজন আদর্শ শিক্ষক, কিন্তু আদর্শ শিক্ষকের যদি এটাই চারিত্রিক নমুনা হয় তবে কিছু শিশু অশিক্ষায় ভুগলেও কিন্তু ক্ষতি নেই। বরং আপনার কাছ থেকে ভুল শিক্ষা পাওয়ার চেয়ে পেটে বর্ণবিদ্যা না থাকাটাই শ্রেয়। আমার বাড়িতে এসে আমাকে অপমান করার সাহস পান কোথা থেকে? আগামীকাল আবার আসবো, তবে পুলিশ নিয়ে। আপনি তো টেলিফোনে বলেছিলেন আমরা বেশি বাড়াবাড়ি করলে আপনি নাকি পুলিশে খবর দিতে পারেন। কষ্ট করে কলেজ কামাই দিয়ে আমাদের জন্য এত খাটনি করতে যাবেন কেন? আমরাই বরং বাড়ি বই পুলিশ নিয়ে আসবো। দেখুন, আমাদের বাড়ির একটা মান মর্যাদা রয়েছে। সেই কথা ভেবেই কিন্তু আমি রাগের মাথায় এই কথাগুলো বলে ফেলেছিলাম। আশা করি আপনি বুঝতে পারছেন। বেশ, পুলিশ টানতে না চাইলে আমাদের সাথে সহযোগিতা করুন। আচ্ছা বেশ, কি জানতে চান বলুন। আপনার এবং বন্নি দেবীর সম্পর্কের মাঝে এত তিক্ততা কার জন্য? এর জন্য একমাত্র আমার স্ত্রী নিজেই দায়ী। ও সব সময় আমার বোনকে নিয়ে হিংসা করে। দেখুন, ওর বিয়ে হয়ে গেলেও এই পরিবারের প্রতি ওর একটা টান আছে, আর সেটা থাকাটাই স্বাভাবিক। আর তাছাড়া যতদিন মাথার উপর বটবৃক্ষের ন্যায় বাবা বেঁচে আছেন ততদিন পর্যন্ত ওকে আমি এই বাড়িতে যাতায়াত করার মানা করতে পারি না, এটা বুঝতে হবে। আর বাবার অবর্তমানে ও যে এই বাড়ির একটা অংশ দাবি করবে সেটাও আমি জানি, এবং এতে আমার কোনো আপত্তি নেই। বন্নি দেবী আপনার বোনকে সম্পত্তি দিতে চান না, তাই তো? শুধুমাত্র সম্পত্তিই শেষ কথা নয়, ও আমার বোনকে সুখীও হতে দিচ্ছে না। ও আমার বোনের স্বামীর সাথে আলাদা করে যোগাযোগ করতে শুরু করেছে। এবং আমি খুব সোজাসুজিভাবেই একটা কথা বলতে চাই, এই বিষয়টাকে কিন্তু আমি বা আমার বোন কেউ ভালো চোখে দেখছি না। সকলের সামনে যে কথা বলা যায় না সেই কথা যদি আলাদা করে বাইরে গিয়ে দেখা করে বলতে হয় তাহলে ধরে নিতে হবে যে তাতে খুব নোংরামো কিছু একটা রয়েছে। প্রথম দিকে বন্নি কাউকে কিছু না বলেই বাড়ি থেকে বেরিয়ে যেত, তখন আমার খুব রাগ হতো। কিন্তু কয়েকদিন যেতে না যেতেই শীতমা বলতে শুরু করে ওর স্বামীও নাকি হঠাৎ করেই বাড়ি থেকে উধাও হয়ে যায়। ইনফ্যাক্ট আমরা দুজনে ওদের দুজনের উধাও হওয়ার সময়টা মিলিয়ে দেখেছি, দুটোই পুরোপুরি এক। এরপরেও বলবেন যে ওকে শাসন করাটা ঠিক হয়নি। বন্নি দেবীর কি বিবাহের পূর্বে কারোর সাথে কোনো গভীর সম্পর্ক ছিল? আমার ঠিক জানা নেই, তবে ওকে যতবার এই প্রশ্নটা করেছি ও আমাকে এড়িয়ে গেছে। আপনার মা তো বন্নি দেবীকে নিজে পছন্দ করে নিয়ে এসেছিলেন, তখন আপনার কোনো আপত্তি ছিল না? বিয়ের পূর্বে তো ওর এরকম রূপ টের পায়নি। আপনি কোন কলেজের শিক্ষক? স্কটিশ চার্চ। প্রায় 10 বছর ধরে চাকরি করছি। মানে বিবাহের পরে এই চাকরিটা পেয়েছেন? না, ঠিক তেমনটা নয়। আসলে পাকাপোক্তভাবে এই কলেজের চাকরিটা বিয়ের পরেই পাওয়া যায়, তবে শিক্ষাগত ক্ষেত্রে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে এর আগেও দুটো কলেজে চাকরি করেছি। সেসব করার সময় বন্যির সাথে বিয়ে হয়। বেশ, আপনার বোনের শ্বশুর বাড়ির ঠিকানাটা দিন তো আমায়। ক্ষমা করবেন, ও যখন এখানে নেই তখন ওকে নিয়ে বা ওর কোনো বিষয়ে কোনো কথা আমি বলতে পারবো না। এমনিতেই এখন পরগোত্রের হয়ে গেছে, তাও যদি আমাদের জন্য ওকে পুলিশের দরবারে যেতে হয় তাহলে আমাদেরই লজ্জায় মাথা কাটা যাবে। আগামীকাল সকালে ও এই বাড়িতে আসবে, আপনারা নিজেরাই ওকে তখন কিছু জিজ্ঞাসা করা থাকলে জেনে নেবেন। আগামীকাল আপনার বাড়িতে কোনো অনুষ্ঠান আছে নাকি? আগে না, আসলে প্রত্যেক দিন আমার রান্নাটা করার জন্য ওকে এই বাড়িতে আসতে হয়। প্রায় 1 সপ্তাহ হলো আমি এই বাড়ির কোনো কিছুই খাই না। ইনফ্যাক্ট অফিসে যাওয়ার আগে রান্না করে দেওয়ার জন্য ওকে এই বাড়িতে আসতে হয়। তারপর আবার রান্নাবান্না করে দিয়ে বোন আমার চলে যায়। রাতের বেলা আমি বাড়িতে ঢোকার আগে ও বাড়ি থেকে একটা টিফিন ক্যারিয়ারে করে আমার রাতের খাবারটা এই বাড়িতে নিয়ে আসে। কেন, বন্নি দেবী সংসারে কাজকর্ম করেন না? তাছাড়া আপনার বাড়িতে তো পরিচারিকা রয়েছেন, তাকে দিয়ে কাজ করান না কেন?
তারাও বিভিন্ন কাজ করেন, তবে আমার কাজ আমি কাউকে দিয়ে করাই না। একবার বন্যি আমাকে নিজের হাতে খুন করবার চেষ্টা করেছিল। তারপর থেকেই এই বাড়িতে কোনো খাবার খেতে আমার ভয় করে। খুনের চেষ্টাটা কিভাবে করা হয়েছিল? আমার তিলে অ্যালার্জি আছে, আর ও একটা মিষ্টি খাবারের ভেতরে বেশ করে সাদা তিল ভরে জোর করে আমাকে খাইয়ে দিয়েছিল। ওটা খাবার কিছুক্ষণ পর থেকেই আমার শরীরের মধ্যে কেমন একটা অস্বস্তিবোধ কাজ করতে শুরু করে। ভাগ্যে সেদিন বোন এই বাড়িতে ছিল। ওরই প্রথম সন্দেহ হয় যে খাবারের মধ্যে কিছু একটা মেশানো রয়েছে। তারপর ছুটে গিয়ে মিষ্টিগুলোকে ভেঙে দেখতে শুরু করে। একমাত্র আমার মিষ্টির প্লেট থেকেই প্রত্যেকটা মিষ্টির ভেতরে ওই সাদা তিল পাওয়া যায়। তারপর থেকে বন্যির রান্না আমার আর মুখে তুলতে ইচ্ছা করে না। তাও ঠেকায় পড়ে বিশেষ বিশেষ সময়ে আমি খেয়েছি। ঠিক আছে, আপনি সাবধানে থাকবেন। আজকে আমরা আসছি, আগামীকাল সকালে আর একবার এই বাড়িতে আসবো। শুভরাত্রি। ঠিক আছে, নমস্কার। বন্যী দেবী বাড়ি থেকে বেরিয়ে আসতেই অনিরুদ্ধ ইচ্ছে করে অন্য একটা রাস্তা ধরে মেইন রাস্তায় ওঠার জন্য চেষ্টা করলো। আমিও বুঝতে পারলাম যে ও এলাকাটা চেনার চেষ্টা করছে। তারপর হঠাৎ একটা ঝোপের কাছে একটু উঁকি দিয়ে বলতে শুরু করলো, এখন কিন্তু বন্যী দেবীর কোনো সারা শব্দ পেলাম না। বিষয়টা লক্ষ্য করেছো? হ্যাঁ, প্রথমটায় আমারও একটু অদ্ভুত লাগছিল, তবে এই প্রশ্নটা জিজ্ঞাসা করলে মানে যদি ওনার স্বামী আবার কিছু মনে করেন, তাই আর বললাম না কিছু। হতে পারে হয়তো উনি সত্যি ঘুমিয়ে পড়লে কিছু টের পান না, আর নয়তো একবার যেটা মুখ ফুসকে বলে ফেলেছেন সেই কথাটার মর্যাদা রাখতে আজ বেরিয়ে আসতে পারলেন না। আজকে আমার মাথাটা না ধরে রয়েছে, জানো তো। অফিস থেকে বাড়ি ফিরে 1 কাপ চা পর্যন্ত খাওয়া হয়নি। এখন একটা শুকটা না দিলে চলছে না। তাই নাকি? নাও ধরো, তোমার সুবাদে আমারও একটা খাওয়া হয়ে যাবে। অনিরুদ্ধ খস করে লাইটার দিয়ে দাঁতে চেপে রাখা সিগারেটটা জ্বালিয়ে আমাকে সেখান থেকে আগুন দিল। এই যে মশাই, আগুনটা একটু দেখি। আমি আর অনিরুদ্ধ ধোঁয়া ছাড়তে ছাড়তে রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছিলাম। ঠিক এমন সময় পিছন থেকে কে যেন ডাক দিল। আপনি কে? আগুন দেওয়ার জন্য আবার নাম জানতে হয় নাকি? ধার দরকার নেই। ঠিক আছে, নিন। এই যে, ধন্যবাদ। ভদ্রলোক অনিরুদ্ধর কাছ থেকে আগুন নিয়ে আমাদের পাশ কাটিয়ে পিছনে ফেলে নিজে একেবারে দ্রুত এগিয়ে গিয়ে চললেন। বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আবার ওনার সাথে দেখা হলো। সেদিন আমি আর অনিরুদ্ধ অনেক রাত করেই বাড়ি ফিরেছিলাম। তারপর অতি কষ্টে চালে ডালে খিচুড়ি বসিয়ে সাথে ডিম ভাজা করে রাতের খাবারটা শেষ করেছি। পরের দিন আবার সকাল হতেই বন্যী দেবীর বাড়িতে যাবার জন্য তোড়জোড় শুরু করলাম। পরের দিন যদিও ওই বাড়িতে গিয়ে বেশিক্ষণ ডাকাডাকি করতে হয়নি। সুপ্রভাত সপ্তর্ষিবাবু, আপনার বোনের সাথে কথা বলতে এলাম। হ্যাঁ, মনে আছে। আপনারা এখানে বসুন, আমি ওকে ডেকে দিচ্ছি। সপ্তর্ষি বাবু ওনার বোনকে ডেকে দিতেই শ্রীতমা দেবী একটা কাপড়ে হাত মুছে মুখে একরাশ বিরক্তি প্রকাশ করতে করতে আমাদের দিকে এগিয়ে এলেন। বলুন, আমি আপনাদের ঠিক কিভাবে সাহায্য করতে পারি? নমস্কার, আমি অনিরুদ্ধ। থাক, আপনি কে বা কী কাজ করেন সেসব নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমাকে এভাবে কেন এখানে ডেকে এনেছেন সেটাই বলুন। আপনার নিজের একখানা সুস্থ সুন্দর শ্বশুরবাড়ি থাকতে আপনি সবসময় বাড়িতে এসে থাকেন কেন? তাহলে আপনারা ঠিক কী চাইছেন একটু শুনি তো। বৌদি আমার দাদা আর বাবাকে একেবারে সম্পত্তির জন্য মেরে ফেলুক, আর আমি সেই সব কিছু জেনেও হাত পা গুটিয়ে বসে থাকবো, তাই তো? আপনার বৌদি আপনার বাবাকে খুন করার চেষ্টা করেছিলেন? চেষ্টা করেননি, তবে দলিলটা চুরি করে হাতিয়ে রেখেছেন। আপনি এতটা নিশ্চিন্ত হচ্ছেন কি করে যে ওটা আপনার বৌদি করেছে? এই সমস্ত ছোটলোক মেয়েরা টাকার জন্য সব কিছু করতে পারে। তাছাড়া আমি তো এই বাড়িতে আর থাকি না, আর বাবার আঙ্গুলে ওই কালির দাগটা দাদা আবিষ্কার করেছিলেন। ফলত এটাই প্রমাণিত হয় যে বৌদি রাতের বেলা ঘুমের মধ্যে বাবার আঙ্গুলে কালি লাগিয়ে ওই দলিলে ছাপ দিয়ে নিয়ে নিয়েছিলেন। কিন্তু সে দলিলেই যে এই বাড়িটা আপনার বৌদির নামে করা আছে, এসব কিছু লেখা ছিল কি? একটু ভালো করে ভেবে দেখুন তো। আপনার বাবা যদি সম্পত্তি ভাগ করে দেওয়ার কথা ভেবে থাকেন, তাহলে সেখানে আপনার এবং আপনার দাদার নাম থাকার কথা। তবে আপনার বাবার রচিত দলিলটার উপর একটি ছাপ দিয়ে আপনার বৌদির কি লাভ হবে? এটাও তো হতে পারে আপনাকে বাড়ির ভাগ দেবেন না বলে আপনার দাদা নিজেই এই কাজটা করে রেখেছিলেন। কি দাদা, ওনারা সব কি বলছেন?
তুই কি সত্যি এরকম কিছু করেছিস? আশ্চর্য, এখন কি তুই আমাকে বাইরের লোকের কথায় অবিশ্বাস করছিস? কেন, ওনারা তো ভুল কিছু বলেনি। এই বিষয়টা তো আমার মাথাতেই আসেনি আগে। সত্যিই তো, বাবার তৈরি করে রাখা দলিলের ছাপ নিয়ে এই বাড়ি তো বৌদি নিজের নামে করতে পারবে না কোনোভাবে। এটাও তো হতে পারে তুই বৌদিকে জোর করে সকলের সামনে খারাপ প্রতিপন্ন করতে চাইছিস। তোর আর বৌদির সম্পর্কটা যে খুব একটা সচ্ছল তা তো নয়, আর সেটা তো আমরা সবাই জানি। এমনটা তো নয় যে আমার চোখের সামনে বৌদিকে খারাপ প্রমাণ করে এই বাড়িটা তুই নিজের নামে হাতিয়ে তারপর বৌদিকে এই বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করছিস। কিরে, চুপ করে আছিস কেন বল? ওনাদের সামনে এসব কি আজে বাজে কথা বলছিস? কেন, তুই তো সত্যিই একটা সময় বৌদির সাথে থাকতে চাসনি। বৌদি হয়তো তোকে খুশি করার জন্যই এই দলিলটা চুরি করতে গিয়েছিল। না, আমি এসবের কিচ্ছুর মধ্যে নেই। না থাকলেই ভালো, কারণ আমার হাতেও কিন্তু একটা মোক্ষম চাল রয়েছে। আর সেই চালটা আপনার নিজের স্বামী, তাই তো? আপনি এটাও জানেন? এটা নিশ্চয়ই আপনাকে বৌদি জানিয়েছে। তার মানে বৌদি এটা স্বীকার করেছে যে বৌদি আমার অনুমতি না নিয়ে আমার বিষয়ে নাক গলায়। সপ্তর্ষিবাবু, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই। এতক্ষণ হয়ে গেল কিন্তু আপনার স্ত্রীকে তো বাড়িতে দেখতে পাচ্ছি না। গতকাল রাতেও যখন এখানে এসেছিলাম তখনও দেখতে পাইনি। গতকাল রাতে আপনারা বেরিয়ে যাওয়ার পর বিদ্যুতের সাথে এই বাড়িতে ফিরেছে, আর আজ সকালে বাপের বাড়ি যাচ্ছে বলে বেরিয়েছে। বিদ্যুৎকে? উনি আমার স্বামী। বৌদি গতকাল আমাদের বাড়িতে গিয়ে ওর সাথে আলাদা করে কিছু আলোচনা করেছে। আচ্ছা, আপনার স্বামীকে দেখতে কেমন একটু বলুন তো। উচ্চতায় বেশ লম্বা, হৃষ্টপুষ্ট শরীর, মুখটা গোলগাল, একটু ওই শ্যামবর্ণ, আর সবসময় ফর্মাল পোশাক পরেই থাকেন। গোঁফ আছে, মাথার চুলগুলোও একটু বড় করেছে, আর কানের পাশ দিয়ে জুলপিও আছে। আপনি চেনেন নাকি? না, এমনি জিজ্ঞেস করলাম। অনিরুদ্ধ কথাটা এড়িয়ে গেল ঠিকই, তবে আমার আর বুঝতে বাকি রইল না যে গতকাল রাতেই যে ব্যক্তি অনিরুদ্ধর কাছ থেকে আগুন নিয়েছিলেন সেই ব্যক্তি শ্রীতমা দেবীর স্বামী। শ্রীতমা দেবী, আপনার স্বামীর কোনো বাজে নেশা আছে? হ্যাঁ, মানে ওই মদ টদ খান না, তবে একটু বেশি ধূমপান করেন। আপনার বাবার সাথে একবার কথা বলতে পারি? না, বাবা এখন ঘুমাচ্ছেন। আপনাদের বাড়িতে যে দুটি বাচ্চা রয়েছে তাদের আওয়াজ পাচ্ছি না। বৌদি বাচ্চাগুলোকে অনেকদিন আগে থেকেই বাবার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য বায়না করছিল। আজ সকালে ওদেরকে সঙ্গে নিয়েই বাবার কাছে চলে গেছে। যদি কিছু মনে না করেন তবে আবারও একটা অন্যায় আবদার করব। আপনার বাবার সাথে কথা বলতে না পারলে ওই ঘরটা একবার একটু দেখতে চাই। অন্যদিন আসুন, তখন বাবা জেগে থাকলে ওই ঘরে যেতে দেবো। শ্রী, ওনারা কি রোজ রোজ এই বাড়িতে এই সমস্ত করতে আসবেন নাকি? তার চেয়ে বরং ঘরটা একদিনই দেখে যাক। আপনারা আমার সাথে ভেতরে আসুন, আমি নিয়ে যাচ্ছি। সপ্তর্ষিবাবু আমাদের নিচের তলাতেই একটা কোণের ঘর দেখিয়ে বললেন, ঘরটা একটু ছোট। হ্যাঁ, আসলে মা মারা যাবার পর থেকে বাবা বড় ঘরে থাকতে চান না, তাই নিজে থেকেই এই কোণার ঘরটায় আশ্রয় নিয়েছেন। আমরা খুব আস্তে করে দরজা খুলে ভিতরে প্রবেশ করলাম। অনিরুদ্ধ ঘরের কয়েকটি জিনিস হাত দিয়ে একটু দেখে নিল, তারপর বিছানায় বসে ওই ভদ্রলোকের হাতটা এক ঝলক দেখে নিয়ে চাদর বালিশ একটু ছুঁয়ে ঘর থেকে বেরিয়ে গেল। উনি কি ঘুমের ওষুধ খেয়ে ঘুমন? রোজ রাতে না খেলেও মাঝে মধ্যে খান। ঠিক আছে, আপাতত সন্দেহের কিছু নেই বলেই মনে হলো। আমরা আজকে আসছি। হ্যাঁ, ঠিক আছে, আসুন। আমরা ওই ঘর থেকে বেরিয়ে নিচতলা আর উপরতলার কয়েকটি ঘরে একবার করে ভিতরে ঢুকে দেখলাম। তারপর সব নজরে নেওয়া হয়ে গেলে বাইরে বেরিয়ে বড় ঘরের দিকে এগুতেই কাকে যেন কথোপকথন করতে শুনলাম। আরে এই তো বিদ্যুৎ এসে গেছে, ভালোই হলো, সব কথা আজকেই বলে নিতে পারবেন। নমস্কার, আমাকে চিনতে পারছেন? হ্যাঁ, গতকাল তো মনে হয় আপনার থেকেই সিগারেটের জন্য আগুন নিলাম। যাক, দেখেও যে অস্বীকার করেননি, এটা ভালো লাগলো। আপনি এখানে কি করছেন? শ্রীতমা দেবীকে সঙ্গে করে নিয়ে যেতে এসেছেন বুঝি? হ্যাঁ, ভাবলাম একবার এই বাড়িতে সকালবেলা এসে ঘুরে যাই। গতকালও এসেছিলাম, তবে বেশিক্ষণ থাকতে পারিনি। ওদিকে এই বাড়িতে নামিয়ে দিয়েই বেরিয়ে যেতে হয়েছে। যাক, শ্রীতমা দেবীর মনটা একটু হলেও হালকা হবে। উনি তো আপনাকে ঠিক বিশ্বাস করতে পারছিলেন না। শ্রী, তুমি কি ওনাদেরকে ওসব কথা বলেছো নাকি? হ্যাঁ, জানিয়েছি, আর যা করেছি বেশ করেছি। দেখুন, আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আমার সাথে পিয়ালির কিন্তু কোনো রকম কোনো সম্পর্ক নেই। ওকে আমি নিজের বোনের মতো মনে করি। দাঁড়ান, পিয়ালি দেবীকে? মানে
আপনারাই তো বললেন যে শ্রী আপনাদের সব কিছু বলেছে। শ্রীতমা দেবী ওনার বৌদির সাথে আপনার কোনো অবৈধ সম্পর্কের ভয় পাচ্ছে? কি? শ্রী, ছি 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 ছি, তুমি এখনো এসব কথা তোমার মনের মধ্যে ভরে রেখেছো? ইস বাবা, আমার না ভাবতেও অবাক লাগে যে তুমি এই বাড়িরই মেয়ে। তোমার বাবা মা এত ভালো মনের মানুষ, আর তুমি কিনা তাদের মেয়ে হয়ে ইস তোমার বাড়ির বউয়ের সঙ্গে আমাকে। অত্যন্ত নোংরা বিষয়। যদি সত্যি সেরকম ব্যাপার হতো তাহলে কি আমি বলতাম যে গতকাল তোমার বৌদিকে আমি ছাড়তে এসেছি এই বাড়িতে? স্বীকার কি করতাম তোমার কাছে? আপনার সাথে বন্নি দেবী কি করছিলেন? হ্যাঁ, ওই বৌদি ওনার এক বান্ধবীর বাড়িতে গিয়েছিলেন। কথা বলতে বলতে অনেক রাত হয়ে গিয়েছিল, তাই একা আসতে ভয় পাচ্ছিলেন। হ্যাঁ, এই বাড়িতে অনেকবার ফোন করেছিলেন, কিন্তু কেউ ফোনটা তোলেনি, তাই বাধ্য হয়ে আমার বাড়িতে ফোন করেন। ভেবেছিলেন যে ওনার ননদিনী ফোনটা ধরবে, কিন্তু সেটা তো হয়নি। আমার সাথে কথা হয়, তারপরে আমি নিজেই ওনাকে বাড়িতে ড্রপ করে দিয়ে যাই। অথচ সেই সময় সপ্তর্ষিবাবু তো বাড়িতে ছিলেন, ঠিক বললাম তো? আমি হয়তো ঘরে ছিলাম না, অন্য কোনো কাজ করছিলাম। কানেও শুনতে পাননি? না, পাইনি। পেলে কি ফোনটা ধরতাম না? আচ্ছা, আমার দেরি হয়ে যাচ্ছে, খেয়ে দিয়ে কলেজের জন্য বেরোতে হবে। আপনাদের কথা হয়ে গেলে বলবেন, শ্রীতমা দরজা দেখিয়ে দেবে। না, আমরাও এখন চলে যাচ্ছি, ধন্যবাদ। সকলের মুখগুলো ভয় মাখা, তাদের প্রত্যেকের মনের মধ্যে অনেক কথা জমে রয়েছে বুঝতে পারছিলাম, কিন্তু একে অপরকে সে কথাগুলো প্রকাশ করতে পারছে না। রাস্তায় নেমে অনিরুদ্ধ আমাকে বলল, গতকাল সপ্তর্ষিবাবু যখন পরিচারিকার ডাক শুনে নিচে ওভাবে নেমে এলেন, তখন ওনার দেহের উপরি অংশে শুধুমাত্র একটা চাদর জড়ানো ছিল। উনি বাড়িতে কোনো কাজ করার সময় কি এরকম অবস্থায় থাকেন? কথাটা মন্দ বলনি। যাক, চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক। সেদিন বাড়িতে এসে অফিসে যাবার মতন আর ইচ্ছে ছিল না, তাই শরীর খারাপের বাহানা করে একদিন ডুব মারলাম। এদিকে দুপুরের দিকে কেসটা নিয়ে ভাবতে ভাবতে আমার হঠাৎ মনে হলো একবার ওই বেলঘড়িয়ায় যাওয়া গেলেও যেতে পারে, তাই প্রস্তাবটা অনিরুদ্ধর কাছেই রাখলাম। ও তো এমনিতেই কোনো হাতে কাজ পেলে শুরু থেকে শেষ পর্যন্ত সবই খুঁটিয়ে দেখে, হাল ছাড়ে না, তাই আমার ইচ্ছে রেখে সেখানে যাওয়ার জন্য রওনা হলো। যাবার পথে ট্রেন রাস্তায় যদিও কোনো সমস্যা হয়নি, তবে স্টেশনে নামতেই একজন পিছন থেকে অতর্কিতে আক্রমণ করে বসল। অনিরুদ্ধ, সাবধান অনিমেষ। অনিরুদ্ধ, অনিরুদ্ধ, কে? সামনে আয় বলছি। এই যে চোর 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 ধরা পড়েছে, চোর চোর। কি কে কি? এই সবাই এদিকে এসো। চোর চোর চোর। আরে আমার টাকা চুরি করে পালাচ্ছিল, ভালো সাজ পোশাক করে ট্রেনে উঠেছে, পকেট মারি ছিনতাই এসব করছে। ছি 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 ছি। অনিরুদ্ধ, আমরা চোর নই, ছাড়ুন। আরে কি হলো? আরে 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 ছাড়ুন ছাড়ুন। কত বড় সাহস, অন্যায় করে আবার গলাবাজি করছে। হ্যাঁ, আরে আমরা কিছু করি, কিছু করিনি। থামুন, সরে যান বলছি। শুনুন, আমরা পুলিশের লোক, এখন একটা টেলিফোন করলে আপনাদের সকলের জেল হতে পারে। অনিরুদ্ধ বেশ চিৎকার করে কথাটা বলার সাথে সাথে আমাদের আশপাশ থেকে লোকরা একটু সরে দাঁড়াতে শুরু করলো। কার কথা শুনে আমাদের উপর হাত চালাতে শুরু করলেন বলুন তো? হ্যাঁ, আমরা কি নিয়েছি? আরে ওই তো ওই লোকটাই। লোকটি কথাটা বলতে বলতে এদিক ওদিক তাকাতে শুরু করলো। কি হলো? চুপ করে গেলেন কেন? বলুন, কে বলেছে? লোকটা এইমাত্র তো এখানেই ছিল, হঠাৎ করে কোথায় যে চলে গেল। শুধুমাত্র আপনাদের মতো কাণ্ডজ্ঞানহীন মানুষের জন্য আমাদের হাত থেকে দোষী পালিয়ে গেল। এবার আপনাকে থানায় ধরে নিয়ে যাই। আমি কেমন করে জানবো বলুন তো? আপনারা কিছুই করেননি। আর ওই ভদ্রলোক এমনভাবে চিৎকার করতে শুরু করলেন যে আমরা ভাবলাম সত্যি সত্যি হয়তো চুরি করেছেন। আমাদের ক্ষমা করুন, আমরা বুঝতে পারিনি, ক্ষমা করুন। ধীরে ধীরে ভিড় হালকা হতে শুরু করে। অনিরুদ্ধ আমার দিকে তাকিয়ে বলে, আমাদের উপর নজর রাখা হচ্ছে। এখানে এলে যে কিছু বেরিয়ে আসতে পারে সেই ভয়তে আমাদের পথ আটকে দেওয়া হলো। এখন কি করবে? ওই বাড়িটা খুঁজে বার করবে তো? রাস্তায় যখন এত কিছু সহ্য করে টিকে রয়েছি, তখন ওই ঠিকানা না বার করে আমি ক্ষান্ত হব না। অনিরুদ্ধ আর আমি সত্যি ওই মারের ব্যথা নিয়ে টলমলো পায়ে যতীনদাস নগরের দিকে হাঁটতে শুরু করলাম। তারপর একটা রিক্সা নিয়ে সঠিক ঠিকানায় নামতেই দেখলাম দরজা একটা মস্ত তালা ঝুলানো,
রাস্তায় একজনকে দেখতে পেয়ে অনিরুদ্ধ জিজ্ঞাসা করল, এই যে মাসিমা, বাড়িতে তালা ঝুলছে কেন? কেউ থাকে না? আমরা এনাদের আত্মীয়, অনেক দূর থেকে আসছি গো। ওনারা তো আজ সকালে এখান থেকে কয়েকদিনের জন্য ওই কাশিতে ঘুরতে গেলেন। কে কে গেছেন? বাড়িতে তো শুধুমাত্র ওই বুড়ো আর বুড়ি থাকতো, দুজনেই চলে গেছে। 15 দিন পর বোধহয় আবার ফিরে আসবে। ঠিক আছে, অনেক 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 ধন্যবাদ। কি বুঝলে, সত্যি কি কাশির পুণ্য নাকি? এইভাবে উবে গেলেও এর পিছনের কারণ কি? তাছাড়া বাচ্চাগুলো কোথায় গেল? আমাদের এখনই কলকাতা ফিরে যেতে হবে। 20 মিনিট বাদে একটা ট্রেন আছে। জোর কদমে পা চালাও, একটু এগিয়ে গেলে রিক্সা স্ট্যান্ড পাবো। একবার গাড়ি পেয়ে গেলে বেশিক্ষণ লাগবে না। আমরা পুনরায় ট্রেনে করে কলকাতা ফিরে এলাম। কলকাতায় পা রাখতেই আগে পার্থবাবুর দ্বারস্থ হলাম এবং সেখান থেকে সোজা বন্নি দেবীর বাড়ির দিকে রওনা দিলাম। তবে ওই বাড়িতে পদার্পণ করতেই বুঝতে পারলাম আজকের আক্রমণটা শুধুমাত্র আমাদের দুজনের উপর হয়নি। বন্নি দেবীর বাড়িতে কর্তা মারা গেছেন, বা বলা ভালো তাকে খুন করা হয়েছে। সপ্তর্ষিবাবু, আপনার তো এখন কলেজে থাকার কথা ছিল, তাহলে এখানে কি করছেন? কলেজেই ছিলাম, আমাকে টেলিফোন করে খবর দেওয়া হয়েছে। কিন্তু আপনাদের এমন অবস্থা কে করেছে? যতদূর সম্ভব যে আপনার বাবাকে এভাবে খুন করেছে তিনিই করেছিলেন। ঘরের মেঝেতে সপ্তর্ষিবাবুর বাবার দেহটা পড়ে রয়েছে। বোধহয় শেষ সময় চিৎকার করার অবকাশ পর্যন্ত পাননি। ঘাড়ের দিক থেকে বিষে ভর্তি ইঞ্জেকশন পুশ করে কাজটা করা হয়েছে, তবে খুব কাঁচা হাতের কাজ। যে জায়গায় বিষটা প্রয়োগ করা হয়েছে তার আশেপাশে অনেকবার সিরিঞ্জটা ফোটানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু শিরাটা ঠিক বুঝতে পারেনি বলে বোধহয় পুশ করতে পারেনি। খুনি হয়তো খুব বেশি বলবান নন, তাই ভিকটিমকে দমিয়ে রাখতে একেবারে উপর করে কাজটা করেছেন। আপনাদের বাড়িতে বাইরে থেকে এখন কি কেউ এসেছিল? আগে না। আপনি একটু সাবধানে থাকবেন। আমার মনে হচ্ছে যিনি ঘরে এসেছিলেন তিনি আসলে আপনার বাবাকে নয়, বরং আপনাকে খুন করতে চেয়েছিলেন। কিন্তু আমি কার কি ক্ষতি করেছি? যদি কেউ আপনার বাবাকে মারার চেষ্টা করে থাকবে তাহলে আপনার ঘরে আসবে কেন? তাছাড়া আপনার এবং আপনার বাবার উচ্চতা প্রায় একই, তাই পেছন থেকে আপনার বাবাকে আপনি বলে ভুল করাটা খুব একটা অবাস্তব নয়। তার উপর আমি যেদিন আপনার বাবাকে শায়িত অবস্থায় দেখেছিলাম সেদিন আপনার বাবার চুলে কলপ করা ছিল, অর্থাৎ বয়স বোঝারও কোনো উপায় নেই। হ্যাঁ, আর ওই চাদরটাও বাবার নয়, এটাও দাদাই গায়ে দেন। তাহলে কি আজ থেকে ভয়ে ভয়ে এই বাড়িতে গৃহবন্দী হয়ে থাকতে হবে? অনিরুদ্ধ একটু এগিয়ে গিয়ে একটা ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ালো, তারপর হাতে একটা জিনিস মুঠো করে ধরে বলল, আর কিছুক্ষণের অপেক্ষা। একটা দিন নয় ঘরেই থাকলেন। আর হ্যাঁ, আপনারা প্রত্যেকে এখনই এই বাড়িতে থাকবেন। যতক্ষণ না পর্যন্ত আসল দোষী ধরা পড়ছে ততক্ষণ পর্যন্ত বাড়ির বাইরে কেউ যাবেন না। চলে এসো অনিমেষ। আমি আর অনিরুদ্ধ ওখান থেকে বেরিয়ে আসলাম। আমার মনের মধ্যে হাজার প্রশ্ন ভিড় করেছে। অনিরুদ্ধ, তোমার হাতে ওটা কি ছিল বলো তো? নীল গোলাপ। এই দেখো, সপ্তর্ষিবাবু বেশ শৌখিন মানুষ, তাই ওনার ঘরে নানা রঙের আসবাবপত্র রয়েছে। আমিও তাই ওই বাড়ির সমস্ত ঘর ঘোরাঘুরি করতে করতে ওনার ড্রেসিং টেবিলের সবচেয়ে ওপরের তাকে প্লাস্টিকের ফুলগুলোর মাঝে এই গোলাপটা ছেড়ে দিয়েছিলাম। উনি ভেতরে ঢোকার সময় অথবা বাইরে বেরোবার সময় যদি তাড়াহুড়োর মধ্যে একবার ফুলদানির গা ঘেঁষে যান তবে ওনার গায়ে নীলচে কালি লেগে থাকবে এই আশায়। এই যে আমার হাতের তালুটার দিকে ভালো করে তাকিয়ে দেখো, এই লাল গোলাপটাকে সামান্য একটু চাপ দিলেই ভেতর থেকে একটা গাঢ় নীল রং বেরিয়ে আসে। অথচ এটা শরীরের মধ্যে লাগলে যতক্ষণ না পর্যন্ত তোমার চোখ তোমাকে এই বর্ণ জানান দেবে ততক্ষণ পর্যন্ত তোমার ত্বক মস্তিষ্কে কোনো সিগন্যাল প্রেরণ করতে পারবে না। কারণ না, এটা চ্যাটচ্যাটে ঠান্ডা বা ভেজা কালি নয়। আমরা রাস্তায় দাঁড়িয়ে কথা বলছিলাম, এমন সময় দেখলাম পার্থবাবু ওনার গাড়ি নিয়ে এদিকে এগিয়ে আসছেন। এই পার্থবাবু কি কিছু জানতে পারলেন নাকি বলো তো? যে খুন করেছে তাকে খবর দেওয়া হয়েছে, এখন শুধু তার এখানে আসার অপেক্ষা। এই তুমি মানে কি বলছো? আমি না কিছু বুঝতে পারছি না। আর একটু অপেক্ষা করো, সব বুঝে যাবে। নমস্কার অনিরুদ্ধবাবু, কাজ হয়ে গেছে। টেলিফোন করে জানিয়ে দেওয়া হয়েছে বিদ্যুৎ বাবু মৃত। কিন্তু এর মধ্যে বিদ্যুৎ বাবু আবার কোথা থেকে এলেন?
আমি পার্থবাবুকে আগেই জানিয়ে রেখেছিলাম বিদ্যুৎ বাবুর উপর একটু নজর রাখতে। সেই নজর রাখতে গিয়ে দেখলাম ওনার খুব কাছের একজন বান্ধবীর প্রতি ওনার ভীষণ টান রয়েছে। এই টানকে কাজে লাগিয়ে একজন ওই বাড়ির একটি নকল চাবি তৈরি করে রেখেছে, যার কারণে ওই বাড়ির পেছনের দরজা দিয়ে ইচ্ছে হলেই যাতায়াত করা যেতে পারে। অথচ এই চাবির কথা সপ্তর্ষিবাবুও জানেন, কারণ এই যাতায়াতের সুবাদে ওনার নিজের কিছু তৃপ্তিদায়ক শখ পরিপূর্ণ হয়। মনে আছে যখন প্রথম যেদিন সপ্তর্ষিবাবু চাদর জড়িয়ে আমাদের সামনে এসেছিলেন, সেদিন উনি জানতেন ওনার স্ত্রী এত তাড়াতাড়ি বাড়িতে ফিরবেন না, অথচ স্ত্রীর অবর্তমানে ওনার গলার একদম পাশে ছোট্ট একটা নখের আঁচড় দেখেছিলাম। সেটা এতটাই জোরে দেওয়া হয়েছিল যে হালকা লাল বর্ণ ধারণ করেছিল, এবং উনি যে ঠিক সেই সময় কেন চাদর জড়িয়ে এসেছিলেন আশা করি সেই কথাটা আর খুলে বলে দিতে হবে না। ওই দিন আমরা যেই পথ ধরে এসেছিলাম তার অন্য পথ ধরে বড় রাস্তায় উঠেছিলাম। সেদিন আমি দেখলাম ঝোপগুলো একটু বেঁকে তেড়ে গেছে, অনেকটা ভুলবশত বড় আগাছায় পা পড়লে ঠিক যেমন দেখায় তেমন মনে হচ্ছে। অন্ধকারে কেউ হয়তো পালাতে গিয়ে তা মারিয়ে গেছে, কিন্তু আজ বিদ্যুৎবাবু খুন হয়েছেন শুনলে নিশ্চয়ই এখানে ছুটে আসতে বাধ্য হবেন। ওয়েট, একদম পালাবার চেষ্টা করবেন না। আপনার জন্যই অপেক্ষা করছিলাম। এখান থেকে পালিয়ে আর কোথায় যাবেন? আজ তো কলেজে সপ্তর্ষি স্যার কেউ দেখতে পাবেন না। আপনারা কারা? এভাবে আমাকে রাস্তার মধ্যে ঘিরে রেখেছেন কেন? আপনার পিছনে বন্দুক তাক করা রয়েছে, চুপচাপ বাড়ির ভেতরে আসুন। অনিরুদ্ধ বাড়ির ভেতরে পুলিশ নিয়ে ঢুকতেই সকলে ভয়ে চিৎকার চেঁচামেচি শুরু করলো। চুপ চুপ চুপ, মুখের থেকে ওড়নাটা সরান্ত পিয়ালি দেবী। আপনি তো এই পরিবারের কারো অচেনা নন। আমাকে এভাবে মিথ্যে বলে এখানে নিয়ে আসার কারণ কি? এই নোংরা মেয়েটা আবার এই বাড়িতে কি করছে? বন্নি দেবী এবং ওনার বাচ্চারা কোথায় বিদ্যুৎবাবু? দেখুন, আপনারা যখন সত্যিটা জেনেই গেছেন তখন আর মিথ্যে বলে লাভ নেই। ওদেরকে আমি একটা নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে গেছি। ওরা এই পরিবারে থাকার মতো মানুষ নয়। কেন? কারণ সপ্তর্ষিবাবু ওনাদের সকলের সাথে প্রতারণা করেছেন, তাই তো? শ্রীতমা দেবী, আপনার স্বামীর সাথে আপনার বৌদি কোনো অবৈধ সম্পর্ক নেই, তবে হ্যাঁ, আপনার স্বামীর যে আপনার দাদার উপর একটা চাপা রাগ ছিল এটা সত্যি। দেখুন, বিয়ের আগে ওই শোভাবাজারের আশেপাশের এলাকায় আমার টুকটাক যাতায়াত ছিল, তো সেই সূত্রেই সপ্তর্ষি দাদার সঙ্গে আমার পরিচয়টা হয়। আর একদিন আমাকে একটা নিষিদ্ধ জায়গায় সপ্তর্ষি দাদা ডেকে নিয়ে যান, এবং সেখানে গিয়ে আমার সাথে প্রথমবার পিয়ালির পরিচয়টা করিয়ে দেন। কিন্তু আলাপ করে আমি জানতে পারি যে পিয়ালি কিন্তু কোনো বাজারি মেয়ে নয়। ওর বাবা যথেষ্ট বিত্তবান, কিন্তু কোনো এক অজানা কারণে ওকে নিজের বাড়ি ছেড়ে এই অঞ্চলে থাকতে হয়। তারপরে সপ্তর্ষি দাদা আমাকে একটা জঘন্য বিষয় ফাঁসিয়ে বলেন যে সেই বিপদ থেকে উনি আমাকে উদ্ধার করবেন একটাই শর্তে, যদি আমি ওনার বোনকে বিয়ে করি। এইভাবেই আমার জীবনটা উনি একেবারে শেষ করে দেন। আর এই বাড়ি থেকে দলিলটা কিভাবে চুরি করলেন পিয়ালি দেবী? দেখুন, আমি সত্যি দলিলটা নিইনি। দেখুন পিয়ালি দেবী, সবকিছু দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে, এখন মিথ্যে বলে কোনো লাভ নেই। আমি সত্যি এসবের বিষয়ে কিচ্ছু জানি না। হ্যাঁ, ও সত্যি কথাই বলছে। দলিলটাও নেয়নি, ওটা আমার কাছেই রয়েছে। তার মানে তুই ইচ্ছে করে বাবাকে দিয়ে ওটা ছাপ নিয়ে নিয়েছিলি? হ্যাঁ, আমি দেখলাম বাবার ঘরের দরজাটা ভিতর থেকে বন্ধ করা নেই, আর তুই বাথরুমে স্নান করছিস, আর ঘরে বৌদিও নেই। এমন সুবর্ণ সুযোগ আর কোনোদিনও পাবো কিনা এই ভেবেই সেই দিনই ওই কাজটা আমি করে ফেলেছি, আর বেশ করেছি। হ্যাঁ, আমার সাথে এরকম বিশ্বাসঘাতকতা করতে পারলি? তুই আমার সংসারটা ভাঙার জন্য কম চেষ্টা করেছিলিস? তুই তো জানতিস পিয়ালির সাথে বিদ্যুতের একটা সম্পর্ক তৈরি হচ্ছে, তাহলে সব কিছু জেনে শুনেও নিজের বোনকে এমন একটা ঘরে পাঠাতে তুই কি করে পারলি? তাছাড়া সম্পত্তির মধ্যে মা, বাবা, দাদা, বোন বলে কিচ্ছু হয় না, কিচ্ছু না। বাবা যদি সুস্থ শরীরে দলিলটা নতুন করে লেখার চেষ্টা করতেন, তখন কিন্তু তুইও আমাকে ওখানে জায়গা দিতিস না দাদা। আমিও তোমার জীবনে ঢুকে তোমার জীবনটাকে বিস্ময় করে তুলতে চাইনি, কিন্তু বিশ্বাস করো, এটা ছাড়া আমার হাতে আর কোনো উপায় ছিল না। আমি যখন সপ্তর্ষি স্যারকে ভালোবেসে ফেলি, তখন আমি সোজাসুজি আমার ভালোবাসাটা জাহির করেছিলাম। আমি জানতাম না উনি বিবাহিত, এমনকি
আমার মনের গতিবিধি জানার পর উনি আমাকে আরও আশা দেখাতে শুরু করলেন। ধীরে ধীরে আমি ওনার খুব কাছাকাছি চলে এলাম। অনেক দিন পরে একদিন ওনাকে চমকে দেবার জন্য ওনার বাড়িতে কাউকে কিছু না বলেই চলে আসি। অথচ এসে আমি নিজেই চমকে যাই। জানতে পারি ওনার বউ বাচ্চা নিয়ে গোছানো একটা সংসার রয়েছে। আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। বাবাকে কি বলবো কিচ্ছু বুঝতে পারছিলাম না। আমি শুধুমাত্র ওনার ভরসাতেই একের পর এক সম্বন্ধ প্রত্যাখ্যান করেছি। আমাদের দুজনের মধ্যে বয়সের একটা বিস্তর ফারাক ছিল, কিন্তু তাও আমি ভেবেছিলাম উনি হয়তো একটা সময় আমার বাবার কাছে এসে আমার হাত চাইবেন। আমি যখন জানতে পারলাম যে ওনার সংসার রয়েছে, তখন আমি ওনার জীবন থেকে সরে আসতে চেয়েছিলাম, কিন্তু উনি আমাকে পুরোপুরি ভোগ না করে হাতছাড়া করতে চাইলেন না। আমাকে আশা দেখিয়েছিলেন যাই হয়ে যাক উনি আমাকে স্ত্রীর মর্যাদা দেবেন। আমিও বোকার মতন সব কিছু ভুলে সেই দিকে তাকিয়ে থাকলাম। কিন্তু একটা সময় উনি বললেন ওনার স্ত্রী নাকি সব কিছু জানতে পেরে গেছেন এবং ওনাকে খুনের চেষ্টা করছেন। যদিও সেই সময় এসব কিছুই হয়নি, আসলে এর আগে আমাকে ভোগ করা হয়ে গিয়েছিল, তাই আমাকে আর ভালো লাগছিল না ওনার। এদিকে আমি ওনার জীবনের চিন্তা করে ওনার দিক থেকে মুখ ফেরাতে শুরু করলাম। বাধ্য হয়ে একটা সময় নিজের ঠিকানা পরিবর্তন করে চলে গেলাম শোভা বাজারের মতন জায়গায়। ওখানে ওনার আরও এমন অনেক প্রেমিকা রয়েছে, তারাই একখানা বাড়ি খুঁজে দিল। অতি কষ্টে সেখানে থাকতে শুরু করলাম। তবে সেখান থেকেই আরও একটা ঘটনার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়ে তোমার স্বামীর সাথে পরিচয় হলো। ধীরে ধীরে ওকে মন দিতে শুরু করলাম। এই খবরটা সপ্তর্ষি স্যারের কানে যেতেই ওনার পুরনো প্রেম জেগে উঠল। উনি আমার কাছে ক্ষমা চেয়ে আবার আমাকে ওনার জীবনে ফিরে আসতে বললেন। ওনাকে বিশ্বাস করে আমি আবারও একই ভুল করলাম। তারপর একদিন হঠাৎ করে জানতে পারলাম যে বিদ্যুতের সাথে তোমার বিয়ে ঠিক হয়ে গেছে। তখন আমি না পারছিলাম সপ্তর্ষি স্যারের থেকে মুখ ফিরিয়ে নিতে, আর না পারছিলাম বিদ্যুৎকে সবটা বোঝাতে। একটা সময় বিদ্যুৎ আমাকে মিথ্যেবাদী মনে করে আমার কাছ থেকে সরে যেতে শুরু করলো, কিন্তু তাও বিয়ের পর আমার সাথে যোগাযোগ রেখেছিল। আর সেই কারণেই আমার বাবার কোম্পানির নামটা তুমি জানতে পেরেছিলে, আর তারপর হয়তো খোঁজ নিয়ে আমার নামটা জেনেছ। এই জন্যই আমি সপ্তর্ষি স্যারকে শেষ বেলায় শেষ করে দিতে চেয়েছিলাম, কিন্তু বুঝতে পারিনি ওই সময় ওনার ঘরে অন্য কেউ থাকতে পারে। গেলি দেবী, আপনার সাথে যা কিছু হয়েছে তা সত্যি বড় অন্যায়। তবে আপনাদের এই নোংরা খেলার মাঝে যে একজনের প্রাণ চলে গেল, এর শাস্তি তো আপনাকে পেতেই হবে। জানি, আমি প্রস্তুত। হাত কড়া পরিয়ে নিয়ে চলুন আমাকে। বাইরে আপনার জন্য মহিলা পুলিশ অপেক্ষা করছেন, তবে আপনাকে বোধহয় হাত কড়া পরাতে হবে না। কিন্তু সপ্তর্ষিবাবু, আপনার জন্য আমাদের পক্ষ থেকে বিশেষ আদরের ব্যবস্থা রয়েছে। কেন? আমি তো কোনো অন্যায় করিনি। হয়তো খুন করেননি, তবে প্রতারণার চেয়ে বড় অন্যায় বোধ হয় আর কিছু হয় না। তুই যদি শুধুমাত্র বৌদির সাথে মন দিয়ে সংসারটা করতিস, তাহলে আমাদের প্রত্যেকের জীবনে এত জটিলতার কোনো সৃষ্টিই হতো না। শ্রীতমা দেবী, দলিলে ছাপ দিয়ে নেওয়াটাও একটা অন্যায়, তাই আপনাকেও একবার আমাদের সাথে থানায় যেতে হবে। এবং বিদ্যুৎবাবু এই সব কিছু জেনেও মদত দেওয়ার জন্য আপনিও সমান দোষী। আমি যা কিছু করেছি তা বাধ্য হয়ে করেছি। আপনাকে আপনার বক্তব্য পেশ করার জন্য অবশ্যই সুযোগ দেওয়া হবে, কিন্তু আপাতত আপনাকে আমাদের সঙ্গেই যেতে হবে। এ যেন এক অদ্ভুত দৃশ্য। কাকে ছেড়ে কাকে দেখব বুঝতে পারছিলাম না। প্রত্যেকটা মানুষের মনের ভেতরে এত ময়লা। সেদিন প্রায় একজনকে ধরতে এসে 4 জনকে আমরা সাথে নিয়ে আসতে হয়েছিল। প্রার্থনা করি ভবিষ্যতে যেন এই সমস্ত মানুষগুলো শোধনাগার থেকে বেরিয়ে এসে নতুন করে নিজেদের জীবনটা শুরু করার সুযোগ পায়।